সকাল 8:12। আলমারিটা খুলতেই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়ায় থাকে রনি। ভেতরে মাত্র দুইটা শার্ট, একটা নীল আর একটা সাদা। সে সাদা শার্টটাই বের করে, কারণ আজকে আবার ইন্টারভিউ আছে। শার্টটা ইস্ত্রি করতে করতে তার মা শুধু একটা কথাই বলে, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। একটা আইটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে রনি। একটার পর একটা নাম ডাকা হচ্ছে, তার নামও ডাকা হলো। ইন্টারভিউয়ার তাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো। সে মোটামুটি সবগুলোর উত্তরই ঠিকঠাক ভাবে দিল, কিন্তু শেষে একটা প্রশ্ন, এর আগে কোথাও কাজ করেছেন, কোনো এক্সপেরিয়েন্স আছে? এই প্রশ্নের উত্তর তার কাছে নাই, কারণ সে গত 6 মাস ধরে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেই যাচ্ছে। এটাই তার প্রথম চাকরি। ইন্টারভিউয়ার শেষে বলল, আমরা আপনাকে জানাবো। 3টা শব্দ, মাত্র 3টা শব্দ, কিন্তু এই 3টা শব্দই সে গত 6 মাসে সবচেয়ে বেশিবার শুনছে। দিন যায়, তারপর আরেকটা ইন্টারভিউ, আরেকটা অফিস, আরেকটা রিসেপশন, আরেকটা ওয়েটিং রুম। শুধু কোম্পানির নাম বদলায়, মানুষ বদলায় আর চেয়ার বদলায়, কিন্তু শেষের কথাটা বদলায় না, আমরা আপনাকে জানাবো। টিউশন পড়ায় কোনো মতো দিন চলে রনির। বিকালের দিকে প্রত্যেকটা দিন লোকাল বাসে ঝুলে ঝুলে সে পড়াইতে যায়। আজকে তার ছাত্রকে একটা ম্যাথ করতে দিয়ে তার বইগুলোর দিকে তাকায় থাকে। তার মনে জাস্ট একটাই প্রশ্ন, কি লাভ হইলো এত পড়াশোনা করে? ছোট্ট ছেলেটা 5 মিনিট পরে বলল, ভাইয়া ম্যাথটা হয়ে গেছে। রনি হাসলো, একটা অদ্ভুত হাসি। অন্যের ভবিষ্যৎ ঠিক করতে করতে তার নিজের ভবিষ্যৎটাই কোথায় যেন হারায় গেছে। টিউশন শেষে ছাত্রের মা কয়েকটা ভাঁজ করা নোট তার হাতে ধরাই দিল। সে টাকাগুলো গুনে পকেটে রাখলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জুতার দোকান রনির চোখে পড়লো। সেখানে অনেকগুলা নতুন জুতা সাজানো। সে নিজের পায়ের দিকে তাকালো, তার জুতার সামনের অংশটা একেবারে ছিঁড়ে গেছে। সে কিছুক্ষণ দোকানটার সামনে দাঁড়ায় থাকলো, তারপর সেখান থেকে চলে গেল। মনে মনে ভাবলো, এই জুতা দিয়েই আরো কয়েকটা দিন চলে যাবে। রাতে বাসায় ফিরে দেখলো যে বাবা এখনো অফিস থেকে ফিরেনি। রাত 9:30টার দিকে দরজায় কেউ নক করে। গেট খুলে দেখলো যে বাবা দাঁড়ায় আছে। শার্টটা একেবারে ঘামে ভিজে গেছে। বাবা সিঁড়ির উপর বসে ধীরে ধীরে জুতাগুলো খুলতেছে। তার মুখে ক্লান্তি, কপালে শুকিয়ে যাওয়া ঘামের দাগ। রনি তার পকেট থেকে কিছু টাকা বের করে তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল যে, বাবা এই টাকাগুলো রাখো, টিউশন থেকে পাইছি। বাবা কিছুক্ষণ টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে বলল যে, আরে আমাকে দিতে হবে না, তুই রাখ, তোর লাগবে। পরের দিন রনি রাস্তার পাশের একটা চায়ের দোকানে এসে বসলো। 10 টাকার 1 কাপ চা। ফোনটা হাতে নিয়ে লিঙ্কডইনে ঢুকলো। একটার পর একটা জব পোস্ট পড়তেছে আর স্ক্রল করতেছে। প্রায় সবগুলোর নিচেই একই লাইন যে 1 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্স লাগবে। রনি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকায় থাকলো আর ভাবতেছে যে প্রথম চাকরিটাই যদি এক্সপেরিয়েন্স চায়, তাহলে আমি এই এক্সপেরিয়েন্স আনবো কোথা থেকে? হতাশ হয়ে সে লিঙ্কডইন বন্ধ করলো। এইবার সে বিডি জবস খুললো। এখানে চাকরি আছে, কিন্তু বেশিরভাগ অফার 15,000, 18,000, 20,000। এত কম টাকায় সে চাকরি করতে চায় না। 2টা টিউশন করাই তো সে মাসে 20,000 টাকা পায়। সে ভাবে যে এইসব বাদ দিয়ে এইবার বিসিএস এর প্রিপারেশনটা শুরু করতে হবে। কিন্তু সে তো সিএসসি নিয়ে পড়াশোনা করছে, তাহলে এত বছরের পড়াশোনার কি দাম থাকলো? পাশের টেবিলেই কয়েকজন রাজনীতি নিয়ে তর্ক করতেছিল, আরেক টেবিলে কেউ ফুটবল নিয়ে কথাবার্তা বলতেছে। চায়ের দোকানটা একেবারে কোলাহলে ভরে গেছে, কিন্তু এসবের কিছুই রনির কানে ঢুকতেছে না। সে শুধু একটা কথাই ভাবতেছে যে তার বাবাকে এই বয়সে আর কতদিন কাজ করে যাইতে হবে। তার ছোট বোন এইবার কলেজে উঠছে, তারও পড়ার খরচ বাড়বে। হঠাৎ ফোনটা কাঁপে উঠলো রনির। একটা ইমেইল আসছে। সে ফোনটা বের করলো, নোটিফিকেশনটা পড়লো, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। সে ইমেইলটা উপর থেকেই সোয়াইপ করে দিল, কারণ বাকিটা তার মুখস্থ। রাত 10টা, খাবার টেবিলে সবাই বসছে। মা আজ মাছের বড় টুকরাটা রনির প্লেটে দিল। সে কিছু না বলে সেটা আবার বাবার প্লেটে তুলে দেয়। বাবা সেটা আবার তার প্লেটে ফিরিয়ে দেয়। বাবা রনিকে জিজ্ঞেস করলো যে, কিরে তোর চাকরির কি খবর? রনি উত্তর দিল যে, বাবা চেষ্টা তো করতেছি, ইন্টারভিউগুলো ভালোই হচ্ছে, কিন্তু কেউ শেষ পর্যন্ত আমাকে ডাকতেছে না। রাত 12টার দিকে রনি ছাদে উঠে। ছাদের এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকে। উপরে একটা প্লেন উড়ে যাচ্ছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে প্লেনটার দিকে তাকায় থাকে রনি। হঠাৎ তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একদিন প্লেন উড়ে যেতে দেখে ছোট্ট রনি মাকে বলছিল যে, মা আমি একদিন পাইলট হব। সেই রনির আজকে একটা ছোটখাটো চাকরিও জুটছে না। সে শুধু একটা কথাই ভাবতেছে যে, কি হইলো এত পড়াশোনা করে? এখন একটা প্রশ্ন করি বস, এই রনি কি শুধু একটা কাল্পনিক চরিত্র, নাকি এই দেশের লাখ লাখ তরুণের গল্প, যারা ছোটবেলায় ডক্টর হইতে চাইছিল, ইঞ্জিনিয়ার হইতে চাইছিল, কেউ আবার সায়েন্টিস্ট হতে চাইছিল, কিন্তু আজ একটা নর্মাল চাকরির জন্য মাসের পর মাস অপেক্ষা করা লাগতেছে। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হইছি রে, ভালো করে পড়াশোনা কর, পাবলিকের একটা সিট মারতে হবে, তারপরে বিসিএস দিয়ে দিলেই লাইফ একদম সেট।
কিন্তু একটা সময় এসে মনে হয় যে ছোটবেলা থেকেই আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে। 2026 সাল, এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 9 লাখ ইউনিভার্সিটি গ্রাজুয়েট বেকার। একটু চিন্তা করে দেখো তো, এরা কিন্তু কেউ অশিক্ষিত না, এরা সবাই ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টের পিছনে 4 থেকে 5 বছর সময় দিছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা পড়াশোনা করেই কাটাই দিলাম, তবু আজকে আমরা বেকার। বস, এর পরের ভিডিওটা আমি বানাবো যে কিভাবে তুমি এই এডুকেশন ট্র্যাপ থেকে বের হয়ে একটা মুক্ত জীবন করতে পারবে ইনশাআল্লাহ। যারা ওই ভিডিওটা চাও কমেন্টে লিখো আছি বস, আর এই ভিডিওতে একটা লাইক করে দাও। একদিকে 9 লাখ গ্রাজুয়েট চাকরি খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে বেসিসের একটা রিপোর্ট বলতেছে যে বাংলাদেশের আইটি সেক্টর গুলাতে প্রায় 40% পদ খালি পড়ে আছে, কোম্পানিগুলা মানুষই খুঁজে পাচ্ছে না। একটু ভাবে দেখো তো বস, একদিকে লাখ লাখ গ্রাজুয়েট চাকরি খুঁজতেছে, অন্যদিকে কোম্পানিগুলা দক্ষ মানুষ পাচ্ছে না। দুই পক্ষই কিন্তু একজন আরেকজনকে খুঁজতেছে, তবুও এই দুইজনের দেখা হচ্ছে না। কি অদ্ভুত, তাই না? আপনি যে কথায় কথায় শিল্লুক বলেন না, একেবারে কলজার মধ্যে ধইরা যায়। যদি সত্যিই দেশে চাকরি না থাকতো তাহলে বুঝতাম, কিন্তু চাকরি আছে, মানুষও আছে, তবু এই মানুষগুলা চাকরি পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? দ্য ডেইলি স্টার এই সমস্যার নাম দিছে ম্যাচিং ক্রাইসিস, মানে চাকরির সংকট না, দক্ষতার সংকট। একদিকে কোম্পানিগুলা যেরকম চাকরি খুঁজতেছে, অন্যদিকে আমরা সেই রকম দক্ষ মানুষ তৈরি করতে পারতেছি না। দেখো বস, এইটা কোনো মোটিভেশনাল ভিডিও না, এইটা কোনো কেরিয়ার গাইডলাইন ভিডিও না। আজকে আমি শুধু একটা কাজ করব। গত 20 থেকে 25 বছর ধরে আমাদের সামনে যে গল্পটা বারবার বলা হয়েছে, সেই গল্পটাই আমি আজকে একটু অ্যানালাইসিস করব। এই গল্পের কথায় ভুল আছে, কেন আছে, সেগুলা খুঁজে বের করার ট্রাই করব ইনশাআল্লাহ। কারণ আজকে রনির মতো লাখ লাখ বেকার যুবকের মাথায় একটা প্রশ্নই ঘুরতেছে যে কি লাভ হইলো এত কষ্ট করে পড়াশোনা করে। এখন ধরো তুমি একটা সিএসসি গ্রাজুয়েট, তুমি 4 বছর ধরে অ্যালগোরিদম শিখলে, ডাটা স্ট্রাকচার শিখলে, অপারেটিং সিস্টেম শিখলে, রাত জাগে বহুত অ্যাসাইনমেন্ট করছো, ল্যাব রিপোর্ট লিখছো, প্রজেক্ট করছো, এরপরে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হইলো। তারপরে প্রথম ইন্টারভিউতেই তোমাকে প্রশ্ন করা হইলো যে আপনার এক্সপেরিয়েন্স কত বছরের। কিন্তু এক্সপেরিয়েন্স পাবো কোথায়? প্রথম চাকরিটাই যদি এক্সপেরিয়েন্স চায়, তাহলে এই প্রথম এক্সপেরিয়েন্স আসবে কোথা থেকে ভাই? একটা জরিপে প্রায় 80% ফ্রেশ গ্রাজুয়েট বলতেছে যে এই চাকরি না পাওয়ার একটা প্রধান কারণ হইলো এক্সপেরিয়েন্সের সমস্যা। বাংলাদেশের আইটি কোম্পানিগুলোতে প্রতি বছর প্রায় 7,500 থেকে 8,000 টেকনিক্যাল প্রফেশনাল দরকার, কিন্তু তারা যোগ্য ক্যান্ডিডেট পায় না। বাংলাদেশের সিএসসি গ্রাজুয়েটদের মধ্যে প্রায় 80% পোলাপান বেসিক কোডিং টেস্টই পাস করতে পারে না। চিন্তা করে দেখো, একজন সিএসসি গ্রাজুয়েট, সে 4 বছর ধরে প্রোগ্রামিং শিখছে, কিন্তু সে একটা বেসিক কোডিং টেস্টই পার করতে পারলো না। তাহলে এই 4 বছরে সে আসলে কি শিখলো? এখন বুঝতে পারতেছো যে কেন এই দেশের অনেক কোম্পানি বিদেশ থেকে মানুষ নিয়ে আসে। 20 কোটি মানুষের দেশে তারা যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না। সমস্যা হইলো যেই স্কিলগুলা কোম্পানি চায়, আমরা ভার্সিটি থেকে সেগুলা শিখে বের হচ্ছে না। 4 বছর থেকে আমরা পড়তেছি এক জিনিস, কিন্তু চাকরির বাজার চাচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস। দিন শেষে একজন সিএসসি গ্রাজুয়েট ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর একজন ত্রিপলি গ্রাজুয়েট নিচ্ছে বিসিএস এর প্রিপারেশন। 4 বছর সার্কিট সলভ করার পরে সে এখন কবির জীবনী মুখস্থ করতেছে, আর একজন বিবিএ গ্রাজুয়েট কোচিং সেন্টারে পোলাপানকে ইংরেজি শিখাচ্ছে। যেই সাবজেক্টে আমরা 4 থেকে 5 বছর পড়াশোনা করতেছি, দিন শেষে ওই সাবজেক্টের সাথেই আমাদের কোনো সম্পর্ক থাকতেছে না। একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবনকাল। আমরা আমাদের এই জীবন যৌবন সব পার করে দিচ্ছি পড়াশোনার পিছনে। এত পড়াশোনা করেও দিন শেষে আমাদেরকে বেকার বসে থাকতে হচ্ছে। আমাদের দেশে অসংখ্য ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু দেশের সবচেয়ে বড় আরএমজি ইন্ডাস্ট্রিগুলোতে এখনো বিদেশি প্রফেশনাল কাজ করতেছে, কারণ দেশে দক্ষ মানুষ খুঁজে পাওয়া যাইতেছে না। আমরা এমন একটা সিস্টেম বানাইছি যেখানে গ্রাজুয়েশন শেষে আমাদের হাতে জাস্ট একটা ডিগ্রি ধরায় দেওয়া হয়, রিয়েল ওয়ার্ল্ডের জন্য আমাদেরকে প্রিপেয়ার করা হয় না। আমাদের দেশের অনেক ইউনিভার্সিটি গ্রাজুয়েট এক্সেলের কাজ ঠিকমতো করতে পারে না, পাওয়ার পয়েন্ট বা ক্যানভা দিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন বানাইতে পারে না, নিজের সিভিটা পর্যন্ত সুন্দর মতো তৈরি করতে পারে না, এমনকি সে বেসিক ইংলিশে নিজের পরিচয়টাও দিতে পারে না। তাহলে বলো তো, এই মানুষগুলো যদি একটা কোম্পানিতে যায়, সেই কোম্পানি তাকে কেন হায়ার করবে? শুধু একটা ডিগ্রি আছে বলে? এই ছেলেটার তো কোনো রিয়েল লাইফ স্কিল নাই, সে জাস্ট মুখস্থ করে একটা সিজি অর্জন করছে। এখন চলো একটা হিসাব করি। একটা ছেলে বা মেয়ে 4 থেকে 5 বছর ভার্সিটিতে পড়লো, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছো
এই 4 বছরের টিউশন ফি এর জন্য লাগে মোটামুটি 8 লাখ টাকা, তারপর থাকা খাওয়া হেনতেন মিলায় আরো 4 লাখ টাকা ধরলাম, তার মানে টোটাল 12 লাখ টাকা। এখন একটু চিন্তা করো তো, এই সেম 12 লাখ টাকা তোমার বাবা যদি এইচএসসির পরে তোমার হাতে ধরাই দিয়ে বলতো যে তুই একটা ব্যবসা কর, তুই নিজের মতো কিছু একটা কর, তুই একটা স্কিল ডেভেলপ কর, তাহলে কি আজকে তোমার এই অবস্থা হইতো? কখনোই না বস। আমরা হরেক রকমের সাবজেক্টে পড়াশোনা করি, কিন্তু দিন শেষে আমাদের সবার দৌড় ওই বিসিএস পর্যন্ত। ছোটবেলা থেকেই এই সরকারি চাকরির প্রতি একটা ফ্যাসিনেশন ক্রিয়েট করে দেওয়া হয়েছে আমাদের মধ্যে। ব্যাপারটা এমন যে সরকারি একটা চাকরি পাইলেই লাইফ সেট, ওইদিকে আবার সরকারি চাকরিওয়ালা আঙ্কেলদের বিয়ের বাজারে দাম সবচেয়ে বেশি। দেখবে যে 18 বছরের একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে 40 বছরের বিসিএস ক্যাডারের, কারণ একটা সরকারি চাকরি করে মানেই ছেলের লাইফ সেট, একটা সিকিউরিটি আছে। 46তম বিসিএস এ আবেদন করছিল 3,38,000 মানুষ, শেষ পর্যন্ত চাকরি পাইছে 1457 জন। সাকসেস রেট কত জানো বস? 0.43%, মানে 1000 জনের মধ্যে মাত্র 4 জন টিকে। আর যারা শেষ পর্যন্ত টিকলো তারা আসলে কি পাইতেছে বলতো? একজন বিসিএস ক্যাডারের বেসিক স্যালারি মাত্র 22,000 টাকা। একটা ছেলে তার জীবন যৌবন সব দিয়ে এই বিসিএস এর প্রিপারেশন নিল, ফাইনালি সে একজন বিসিএস ক্যাডার হইলো। এখন তার বেসিক বেতন 22,000 টাকা, কিন্তু 2 নাম্বারই করে বহুত টাকা কামানো যায়, এইটার কোনো লিমিট নাই। এই বিসিএস ক্যাডারদের যদি দুর্নীতির কোনো সুযোগ না থাকতো তাহলে বিসিএস নিয়ে এই দেশের মানুষ এত মাতামাতি করতো না বস। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। অন্যদিকে বাংলাদেশে এখন প্রায় 6,50,000 অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে। অনলাইন লেবার সাপ্লাইতে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয়। পেওনিয়ারের একটা রিপোর্ট অনুযায়ী 2025 সালে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার গড়ে প্রায় 500 থেকে 700 ডলার পর্যন্ত আয় করতেছে, কিন্তু এই দেশে ফ্রিল্যান্সারদের কখনো ঠিকমতো সম্মান দেওয়া হয় না। আমরা বলি যে ফ্রিল্যান্সিং এ অনেক রিস্ক, ভিডিও এডিটিং করে আমি যদি মাসে 3 লাখ টাকা কামাই তবুও এই সমাজে আমার কোনো দাম নাই, কারণ আমি তো বিসিএস ক্যাডার না। এইবার ভিয়েতনামের কথা বলি, এমন একটা দেশ যেটা যুদ্ধের পরে প্রায় ধ্বংস হয়ে গেছিল, কিন্তু আজকে তারা বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলোর জন্য সফটওয়্যার বানাচ্ছে, আইটি সেক্টরে হাজার হাজার স্কিলড প্রফেশনাল তৈরি করতেছে। ভিয়েতনামের টেক সেক্টরে গড় মাসিক বেতন প্রায় 1690 ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকা, আর বাংলাদেশের স্টার্টিং স্যালারি 20,000 টাকা। আরেকদিকে আছে এডটেকের পীর, তারা তোমাকে বুঝাবে যে একবার একটা ভালো ভার্সিটিতে চান্স পাইলেই তোমার লাইফ সেট, কিন্তু এই সেট যে ফাঁকা সেট এইটা আর তারা তোমাকে বলবে না। এইচএসসি পরীক্ষা দেয় প্রায় 13 লাখ পোলাপান, কিন্তু পাবলিক ভার্সিটিতে সিট মাত্র 50,000। এই বাকি স্টুডেন্ট গুলা কোথায় যাবে ভাইয়া? তুমি একটা পাবলিক ভার্সিটি থেকে গ্রাজুয়েট করেও বেকার বসে আছো, আর একজন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেও বেকার বসে আছে। তাহলে কি হইলো এত প্রেসার নিয়ে পড়াশোনা করে? এখনকার পৃথিবী আর 10 বছর আগের পৃথিবী এক না বস। এআই অনেক ডেভেলপ হইছে, বড় বড় কোম্পানিগুলো পর্যন্ত কর্মী ছাঁটাই করে ফেলতেছে। এআই এর যুগে তারাই টিকে থাকবে যারা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারে, যারা এআই কে প্রপারলি ইনস্ট্রাকশনস দিতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কারিকুলামে কোনো পরিবর্তন আসেনি, একই মুখস্থ নির্ভর পড়াশোনা, যেখানে একটা ছাত্রের চিন্তা করার ক্ষমতার চেয়ে তার মুখস্থ বিদ্যার দাম বেশি। বাংলাদেশে বসেই অনেকে কিন্তু বাইরের কোম্পানিগুলোতে জব করতেছে, অনেকে ফ্রিল্যান্সিং করে মাসে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে, কিন্তু এই কাজ সবাই পারবে না বস। সবার মধ্যে ওই রিস্ক নেয়ার এবিলিটিটা নাই, সবাই সেফ থাকতে চায়। বাংলাদেশের ইয়াং জেনারেশনও অনেক ট্যালেন্টেড, আমাদের শুধু সুযোগের অভাব। একটা প্রপার গাইডলাইন পাইলে আমরাও বিশ্ব কাঁপাই দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি বলবো বস, শুধু এই এডুকেশন সিস্টেমের উপরে নির্ভর করে থাকিও না, নিজের চেষ্টায় বাইরের দুনিয়াটা এক্সপ্লোর করো। দিন শেষে তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে। একটা ছেলে মানুষ হয়েও তুমি যদি টাকা পয়সা কামাইতে না পারো তাহলে কেউ তোমার পাশে থাকবে না। আর নামাজ ঠিক মতো পড়বে বস, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডেই তোমার পুরো জীবন বদলাই দিতে পারেন। তুমি চেষ্টা করতে থাকো, আজকে না হলে কালকে তুমি তোমার চেষ্টার ফলাফল পাবেই ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরতে হবে, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।